আপনি যদি আগামী 1 থেকে 2 বছরের ভিতরে বিদেশে পড়াশোনার কথা চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। বাংলাদেশের অনেক স্টুডেন্টই জানে না যে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রপার রিসার্চ করা এন্ড ইনফরমেশন গ্যাদার করা। আর বিদেশে যাওয়ার 1 থেকে 2 বছর আগের যে টাইম পিরিয়ডটা, এটাই হচ্ছে পারফেক্ট টাইম যে আপনি প্রপার রিসার্চ এন্ড এনাফ ইনফরমেশন গ্যাদার করতে পারেন। এতে করে আপনার ভিসা রেশিও হয়ে যাবে অনেক হাই এন্ড এজেন্সির কাছ থেকে প্রতারিত হওয়ার যে চান্সটা, এটা হয়ে যাবে অনেক লো। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা 1 থেকে 2 বছর আগে থেকেই নিজেকে বিদেশে পড়াশোনা করার জন্য প্রিপেয়ার করবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমি মেশকাত হোসেন, আমি 2021 সালে কানাডাতে আসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে পড়াশোনা করার জন্য। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি এন্ড বর্তমানে কানাডার একটা কোম্পানির আন্ডারে ফুল টাইম পার্মানেন্ট হিসেবে কাজ করছি। সামনে আমি চেষ্টা করব আমার পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করার জন্য এন্ড ইন ফিউচার কানাডার সিটিজেনশিপ নেওয়ারও চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি যখন আমার এইচএসসি দিচ্ছিলাম, এর আগে থেকে আমার মাথার মধ্যে একটা প্ল্যান ছিল আমি বাংলাদেশের কোনো জায়গায় পড়াশোনা করব। আর আমার প্ল্যান ছিল একটাই যে আমি বিদেশের কোনো কান্ট্রিতে যাব, কিন্তু আমার সিলেক্টেড কোনো কান্ট্রি ছিল না। সো বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা। আর কান্ট্রি সিলেকশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, যার মধ্যে একটা হচ্ছে আপনার সেফটি। আপনি যেহেতু বাংলাদেশের বাইরে যাচ্ছেন, যেখানে আপনার কেউ থাকবে না, আপনি টোটালি অ্যালোন, আর আপনি কাউকে চিনেনও না, এরকম একটা সিটিতে যাচ্ছেন, যে সিটিটাকে বা যে কান্ট্রিটাকে আপনি সিলেক্ট করবেন সেটা হতে হবে ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এর জন্য আমি সিলেক্ট করছিলাম কানাডা, কারণ আমার রিসার্চ অনুযায়ী কানাডা হচ্ছিল টপ সেফেস্ট কান্ট্রির মধ্যে একটা, যেখানে স্টুডেন্টসরা যে পড়াশোনা করতে পারে। এরপরে আমার লিস্টে ছিল ইউকে, অস্ট্রেলিয়া। সো এই দুইটা ছিল আমার কানাডার পর যেই লিস্ট। সো আমার সব কান্ট্রির মধ্যে প্রায়োরিটি লিস্টে ছিল কানাডা সবার আগে। এই কানাডাকে আমি কেন লিস্ট করছিলাম সবার আগে, কারণ হচ্ছে কানাডা সেটেল ডাউন হওয়া এন্ড তখন কানাডার ভিসার রেশিও ছিল মোটামুটি অনেক ভালো এন্ড সবচেয়ে পজিটিভ যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কানাডাতে সেটেল ডাউন হওয়া অন্যান্য সব কান্ট্রির তুলনায় তুলনামূলকভাবে ইজি হচ্ছিল। সো এই জিনিসটা আমার রিসার্চ অনুযায়ী আমি পেয়েছিলাম যে কানাডা আমার লিস্টের সবচেয়ে আগে থাকবে আর আমি কানাডার জন্যই ট্রাই করব। সেম জিনিসটা আপনারাও করবেন। আপনাদের একটা রিসার্চ করতে হবে কোন কান্ট্রিতে আপনারা যাবেন এন্ড ফাইন্ড আউট করেন কোন কান্ট্রি আপনার জন্য বেস্ট। কান্ট্রি সিলেকশন হয়ে গেলে আপনার নেক্সট কাজ হবে সিটি গুলো সিলেকশন করা। প্রত্যেকটা কান্ট্রিতে অনেক বড় বড় অনেকগুলো সিটিজ আছে। সো আমি যেহেতু কানাডা সিলেক্ট করছিলাম, কানাডার মধ্যে আমার জানাশোনা কয়েকটা সিটি ছিল, ভ্যানকুভার, অ্যালবার্টার ক্যালগারি ছিল এন্ড টরন্টোর অন্টারিওর টরন্টো ছিল। সো এই সিটিগুলো হচ্ছে সবচেয়ে নামি দামি ছিল, যেখানে বাংলাদেশি কমিউনিটির সংখ্যা অনেক বেশি। সো আপনারা যদি জাপান সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যে টোকিওর আশেপাশে এখানে কি বাংলাদেশি আছে কিনা, বা আপনারা যদি জার্মানি সিলেক্ট করেন ওইখানে কোন কোন সিটিতে বাংলাদেশের পরিমাণ বেশি, ওইটা আপনারা একটু গুগল বা রিসার্চ করলেই পেয়ে যাবেন। আমি সিলেক্ট করছিলাম অন্টারিওর টরন্টো সিটি। বাংলাদেশের একটা বড় কমিউনিটি আছে কানাডার মধ্যে, আমার মনে হয় সবচেয়ে বড় কমিউনিটি টরন্টো অন্টারিওর মধ্যেই ছিল। আপনারা আপনাদের কান্ট্রি সিলেকশনের পরে সিটিটাকে সিলেক্ট করে নেবেন যেখানে বাংলাদেশের পরিমাণটা একটু বেশি, ওইখানে হলে বেটার হয়। এতে করে আপনারা একটু সাপোর্ট পাবেন বাংলাদেশি বড় ভাইদের কাছ থেকে, বোনদের কাছ থেকে। নেক্সট, আপনার কান্ট্রি সিলেকশন শেষ, আপনার সিটি সিলেকশন শেষ। আপনার সিলেক্ট করতে হবে প্রপার ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন থেকে আপনি পড়াশোনা করবেন। এখানে অনেক জিনিস ম্যাটার করে, আপনার প্রিভিয়াস রেজাল্ট, আপনার আইএলটিএস এর স্কোর, বা কিছু কিছু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস ডিফারেন্ট থাকে। যেমন জাপানের ক্ষেত্রে যদি আপনি ট্রাই করেন, সেক্ষেত্রে হয়তো জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা প্রেফারেন্স থাকতে পারে ওইখানে। আপনি যদি সাউথ কোরিয়ার জন্য ট্রাই করেন, ওইখানে মেবি আইএলটিএস এর স্কোর অনেক কম হলেও আপনি এখানে ট্রাই করতে পারেন, যে 5.5 আছে আপনার, স্টিল আপনি কোরিয়ার ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন স্কলারশিপের জন্য আপনি ট্রাই করতে পারেন। তখন আপনি যদি কানাডাতে আসেন, সেক্ষেত্রে কানাডিয়ান কোন কোন ইউনিভার্সিটি কলেজটা আছে, স্টুডেন্টস ফ্রেন্ডলি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের ভিসা রেশিও, ওই জিনিসটা আপনি মাথায় রেখে অ্যাপ্লাই করতে পারেন। ইনস্টিটিউশনের জন্য আমি যেভাবে রিসার্চ করছিলাম সেটা হচ্ছে, আমি যেহেতু কানাডা সিলেক্ট করছিলাম কান্ট্রি, সিটি সিলেক্ট করছিলাম অন্টারিও, দেন আমি একটা চিপেস্ট টিউশন ফিসটা আমার প্রায়োরিটির সবচেয়ে আগে ছিল এন্ড সেকেন্ডে ছিল ভিসা রেশিও। সো টিউশন ফিস এন্ড ভিসা রেশিও দুইটা যেখানে
টিউশন ফিসটা কম, ভিসা রেশিওটা বেশি, ওই সব কলেজ বা ইনস্টিটিউশন গুলাই আমি বেশি মাথায় রাখতেছিলাম। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে সেম জিনিসটা আপনারাও মাথায় রাখবেন। তো আমার লিস্টের প্রায়োরিটি ছিল কলেজ গুলাই বেশি, যেহেতু আমার মাথায় ছিল যে আমি ডিপ্লোমা করব, সেক্ষেত্রে কলেজ গুলাকে আমি প্রায়োরিটি দিচ্ছিলাম। অ্যাডভান্স ডিপ্লোমা 3 বছরের ছিল আমার। তো অ্যাডভান্স ডিপ্লোমাতে ভিসা রেশিও ভালো ছিল বাংলাদেশিদের ক্ষেত্রে। 2 বছরের ডিপ্লোমার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ভিসা রেশিও অনেক কম তখন বাংলাদেশ থেকে ছিল। এখনো ভিসা রেশিও 2 বছরেরটাই তুলনামূলক কম 3 বছরেরটায় তুলনায় আর কি। তো আমার রিসার্চ অনুযায়ী সেনেকা কলেজ আমি 1 নম্বরে রাখি, দেন আমি সেন্টিনিয়াল কলেজকে রাখি, দেন আমি হাম্বার কলেজকে রাখি, দেন আমি জর্জিয়ান কলেজকে রাখি, এন্ড জর্জ ব্রাউন কলেজকে রাখি। এই 5টা কলেজকে আমি রাখি কারণ এই টরন্টোর মধ্যে এই 5টা কলেজের মধ্যে ভিসা রেশিও অনেক ভালো ছিল। সেম টু সেম আপনারাও সেমটা করবেন। টিউশন ফিস কম, যেটাতে স্কলারশিপ হয়তো পেতে পারেন আপনার প্রোফাইল অনুযায়ী, এন্ড ভিসা রেশিও কোনটাতে ভালো, এটা অনেক বড় একটা বিষয়। ভিসা রেশিও কোনটাতে ভিসা হচ্ছে, আপনি যদি ধরেন যে অস্ট্রেলিয়াতে যাওয়ার প্ল্যান করেন, তো অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটি গ্রুপ গুলোতে জয়েন হন, ওইখানে স্টুডেন্টসরা যারা ভিসা হচ্ছে ওরা পোস্ট করতেছে, আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আমি এই ইউনিভার্সিটিতে যাচ্ছি, এই কলেজে যাচ্ছি, এই সাবজেক্টে যাচ্ছি। তো এই জিনিসগুলো নোট ডাউন করেন এন্ড এখন থেকে এটার উপর রিসার্চ করেন যে কোন সাবজেক্টের উপর কোন ইনস্টিটিউশনে ভিসা রেশিওটা ভালো। অন্টারিওর কিছু কিছু কলেজ ছিল যেগুলোতে আমি যদি অ্যাপ্লাই করতাম টিউশন ফিস অনেক কম কিন্তু ভিসা রেশিও অনেক খারাপ। বাংলাদেশি স্টুডেন্টস এখন পর্যন্ত আমি কোনো পোস্টেই দেখি না যে কোনো বাংলাদেশি স্টুডেন্টস ওইসব কলেজে গেছে। সো আমি ওইসব কলেজটা অ্যাভয়েড করতেছিলাম টোটালি, যেহেতু এখানে ভিসা কারোরই দেখি না, সেক্ষেত্রে আমি এগুলোতে অ্যাপ্লাই করবো না। সো এতে করে আমার ইউনিভার্সিটি বা কলেজ সিলেকশনটাও হয়ে গেছে। আশা করি আপনারাও সেম রিসার্চটাই করবেন। এটা কিন্তু অনেক টাইম লেন্দি প্রসেস। নেক্সট বিষয় সাবজেক্ট সিলেকশন। সাবজেক্ট সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট। কোন সাবজেক্টে পড়তেছেন ওই সাবজেক্ট অনুযায়ী আপনার ইন ফিউচার কেরিয়ারটা গঠন হবে। আপনি ওই দেশে যদি জব করেন বা আপনি যদি বাংলাদেশেও ফেরত যান কোনো সময়, সেক্ষেত্রে আপনাকে ওই সাবজেক্টের আন্ডারেই কাজ করতে হবে। আর চেষ্টা করবেন এরকম একটা সাবজেক্ট সিলেক্ট করার জন্য যেটা সামনে ইন ফিউচার মানে আফটার 10 ইয়ার্স ওইটার ডিমান্ডটা থাকবে। তো আমার মনে হলো যে আমি যদি আমি যেহেতু সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আইটি নিয়ে পড়াটাই উচিত। আইটি নিতে যদি আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি আইটি রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লাই করছি, ভিসা অফিসার মোটামুটি একটু ক্লিয়ার হয়ে যাবে যে ওকে ও সায়েন্সের স্টুডেন্ট, ও আইটি তে যাচ্ছে, দ্যাট মিনস ওর স্টাডি করার একটা ইন্টেনশন আছে। এন্ড আমার আইটি সিলেক্ট করার একটা রিজন ছিল আইটির ডিমান্ডটা অলওয়েজ থাকবে, ইন ফিউচারও থাকবে। আপনারাও আপনার ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করেই অ্যাপ্লাই করবেন। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন আর আপনি যদি হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রেশিও অনেক কম হবে। ভিসা ভাবেও তো পড়াশোনা করার জন্য যাচ্ছে না। তো এই জিনিসটাও আপনার মাথায় রাখতে হবে। এই জিনিসগুলা তো গেল হচ্ছে ইউনিভার্সিটি, কান্ট্রি, সিটি সিলেকশন নিয়ে। নেক্সট অনেক কিছু বিষয় আছে। এক একটা কান্ট্রির রুলস এক এক রকম, এক একটা কান্ট্রিতে ব্যাংক স্টেটমেন্ট এক এক রকম, এক একটা কান্ট্রিতে আপনার ডকুমেন্টস এক এক রকম সাবমিশন করতে হয়, এক একটা কান্ট্রির এক এক রকম রুলস। একসাথে যদি 2-3টা কান্ট্রি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কোনোটাই হবে না। একটার দিকে ভালো করে ফোকাস করেন, 100% দেন, দেখবেন যে আপনার ওইটাতেই ভিসা হবে। সো কানাডা নিয়ে যেহেতু আমি রিসার্চ করতেছিলাম, সেক্ষেত্রে আমি কানাডাতে ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট কত টাকা শো করতে হয়, সে যারা বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করতেছিল ওদের ব্যাংক স্টেটমেন্ট কত ছিল, কানাডার বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে কত মেনশন আছে, ওইসব দেখে আমি আমার অ্যামাউন্টটাকে সিলেক্ট করি। ওকে, আমাকে এত টাকার ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মাস যাবত রাখতে হবে। জমি জমার যে বিষয়গুলো আছে ওইগুলো আমাকে কত টাকা শো করলে আমার ভিসা রেশিওটা ভালো হবে, আমার কান্ট্রি টাইটা স্ট্রং হবে, আমি কত দিনের ভিতরে অ্যাপ্লাই করলে আমার স্টাডি গ্যাপটা কম হবে, এই জিনিসগুলো আমি মাথায় রাখতেছিলাম। ওইগুলো নিয়ে আমি রিসার্চ করতেছিলাম। ট্যাক্সের ফাইলগুলো কিভাবে ফাইল করতে হয় ওই জিনিসগুলো নিয়ে আমি রিসার্চ করতেছিলাম। আমি জানতেছিলাম যে কিভাবে আমি ট্যাক্স ফাইলটা করতে পারি, আমার আব্বুর স্পন্সরশিপটা আমি কিভাবে শো করতে পারি, কিভাবে আমার ডকুমেন্ট গুলোকে আরো স্ট্রং করতে পারি যাতে করে আমার ভিসা কোনোভাবেই রিজেক্ট না যায়। তো এই যে ইনফরমেশন গুলো দিলাম, আশা করি বাংলাদেশি স্টুডেন্ট যারা বিদেশে আসতে যাচ্ছেন সবার জন্য এই ইনফরমেশন গুলো অনেক ইম্পর্টেন্ট হবে। এর মধ্যে থেকে আমি প্রত্যেকটা পার্ট নিয়ে এক একটা ভিডিও বানাবো, ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো।
আশা করি সবার জন্য এই ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। ব্যাংক স্টেটমেন্ট কিভাবে শো করতে হয়, ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট কিভাবে করতে হয়, লিকুইড ফান্ড কিভাবে শো করবেন, কতদিন পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট রাখতে হয়, আইএলটিএস এর কিভাবে প্রিপারেশন আমি নিয়েছিলাম, কত দিনের ভিতরে নিয়েছিলাম, এই জিনিসগুলাই নিয়ে আমি সামনে আরো ভিডিও বানাতে থাকবো, যাতে করে বাংলাদেশি স্টুডেন্টসদের অনেক হেল্প হয়। আর যারা বিদেশে আসতে চাচ্ছে আমি তাদেরকে চেষ্টা করবো যে আমার সাইড থেকে আমার এক্সপিরিয়েন্স গুলোকে শেয়ার করার, একটু ইজি হয় আপনাদের জন্য ইনফরমেশন গুলো পেতে। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরো পেতে। আমি চেষ্টা করবো এভরি উইকে একটা বা দুইটা ভিডিও আপলোড করার জন্য। সো আজকে পর্যন্ত এইটুকুই। আশা করি ভিডিওর ইনফরমেশন গুলো আপনাদেরকে হেল্প করবে রিসার্চ শুরু করার জন্য। এন্ড নেক্সট স্টেপ বাই স্টেপ আমি আসতেছি আরো ভিডিও নিয়ে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।